আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন বিডি চ্যানেল। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক নলেজ নিয়ে আজ আলোচনা হবে। আপনারা যারা নবীন ইঞ্জিনিয়ার, নতুন জবে জয়েন করেছেন অথবা জবে জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা সদ্য ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আজ আপনাদের উদ্দেশ্যে আমি কিছু টপিক নিয়েছি যা নবীন ইঞ্জিনিয়ারদের জানা খুবই জরুরি। বিষয়গুলো হচ্ছে: নাম্বার 1, গ্রেড অফ কংক্রিটের গ্রেড নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 2, গ্রেডেশন অফ রিভার, অর্থাৎ রডের যে গ্রেডেশন আছে সেটা নিয়ে আলোচনা করব। কম্পারেটিভ স্ট্রেংথ টেস্ট, সেটা নিয়ে আলোচনা করব। ব্লক বাই সিমেন্ট স্যান্ড মর্টার, অর্থাৎ যে ব্লক আমরা ইউজ করি ছাদ ঢালাই, কলাম, বিম, রডের ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য যে ব্লক আমরা ইউজ করি সেই ব্লক নিয়ে আলোচনা করব। এরপর সেলাম টেস্ট, অর্থাৎ কংক্রিটের নথি পরীক্ষা যেটা বলি আমরা, কংক্রিটের স্ট্যান্ড বা কংক্রিট ঢালাই করার পূর্বে যে সেলাম নেওয়া হয়, সেই সেলামটা আমরা কীভাবে নেব, কোন ওয়েতে নেব, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ক্লিয়ার কভার, সেটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে একটা বিল্ডিংয়ের শাটার খোলার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাকে কংক্রিটের ফার্স্ট থেকে শুরু করে বিল্ডিংয়ের শাটার রিমুভ পর্যন্ত আরসিসির ক্ষেত্রে যে পার্টগুলো আছে আমরা সেগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটা আপনাদের সামনে নতুন এসে থাকে, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনি সবার আগে পেতে পারেন। কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। গ্রেড অফ কংক্রিটটা কি? তা হচ্ছে ইন্টারনালি ড্রয়িংয়ে কংক্রিটের মিক্স রেশিও উল্লেখ থাকে না, অর্থাৎ আমরা কত রেশিওতে ঢালাই করব সেটা উল্লেখ থাকে না, গ্রেড উল্লেখ থাকে। আর এই গ্রেড অনুযায়ী কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ পেতে ট্রায়াল বেসিস মিক্সড ডিজাইনের মাধ্যমে রেশিও ফাইনাল করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কংক্রিটে পিএসএ উল্লেখ করা থাকে ডিজাইনে, আমাদের কত পিএসএ ঢালাই করতে হবে, সেটা 2500 হতে পারে, 3000 হতে পারে, 3500, 4000, 4500, এরকম ডিজাইনে উল্লেখ করা থাকে পিএসআই অথবা কংক্রিটের গ্রেড। তো সেক্ষেত্রে কত গ্রেড থাকলে অথবা কত পিএসআই থাকলে আমরা কি রেশিওতে ঢালাই করব সেটি আজকে গ্রেড অফ কংক্রিট। সাধারণত যদি আমাদের সাপোজ 725 পিএসআই, এটা দেখার জন্য আপনাদেরকে দিচ্ছি, বোঝানোর জন্য দিচ্ছি, মূলত 725 পিএসআই কোথাও থাকে না, সাধারণত কংক্রিটের 20 থেকে থাকে অথবা 50 থেকে থাকে, 15 থেকে থাকে। সেই ক্ষেত্রে যদি আমাদের ডিজাইনে উল্লেখ করা থাকে যে 2175 পিএসআই অথবা M15, তাহলে আমরা বুঝে নেব কি M15 অথবা 2175 পিএসআই এর রেশিও হচ্ছে 1:2:4, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ স্যান্ড, 4 ব্যাগ ব্রিক চিপস। আমাদের রেশিওটা কিন্তু ব্রিক চিপসে নেওয়া হয়েছে। হ্যাঁ, নর্মালি ব্রিক চিপসে ঢালাই করলে, কাস্টিং করলে যে স্ট্যান্ডটা পাওয়া যায় সেই স্ট্যান্ডটাকে আমরা আজকে এখানে নিয়ে দিচ্ছি। যদি আমরা এটাকে স্টোন দিয়ে ঢালাই করি পিএসআইটার থেকে বেশি হবে। নর্মালি যেহেতু আমাদের বাংলাদেশে স্টোন কম ইউজ হয়, বাসাবাড়িতে সকলেই ব্রিক চিপস ব্যবহার করে, এই জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে সাইটের কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্রিক চিপস নিয়ে এই শীটটা সাজিয়েছি। তো যদি আমাদের M20 থাকে, M20 গ্রেড উল্লেখ করা থাকে অথবা 2900 পিএসআই উল্লেখ করা থাকে, আমাদের এখানে 1:1.5:3 এতে ঢালাই করতে হবে। যদি আমাদের সেম জিনিসটা 1:1.5:3 যদি আমরা এটা স্টোন ব্যবহার করি, স্টোন, তাহলে আমরা 3500 পিএসআই পাবো, যেটা আমি ব্র্যাকেটে লিখে দিছি। এটা হচ্ছে যদি আমরা স্টোন দিয়ে ঢালাই করি, পাথর দিয়ে ঢালাই করি, তাহলে আমরা 3500 পিএসআই পাবো। অর্থাৎ 1:1.5:3 রেশিওতে যদি আমি শুধুমাত্র স্যান্ড সিমেন্ট ঠিক রেখে শুধুমাত্র ব্রিক চিপসের পরিবর্তে স্টোন ব্যবহার করি, আমি 3500 পিএসআই পাবো।
যদি আমি এখানে ব্রিক সিরিজ ব্যবহার করি আমি 2900 পিএসআই পাবো। সাধারণত বাংলাদেশে 1-3-6 সিসি কংক্রিট করা হয়, 1-2-4 আপনার বিম বিম স্ল্যাব এগুলো কাস্টিং করা হয়। বিশেষ করে কলাম এবং স্ল্যাব কাস্টিং করা হয় 1-2-4। কিছু জায়গায় বিমও কাস্টিং করা হয়ে থাকে, তবে বিশেষ করে ফাউন্ডেশন এবং কলামের ক্ষেত্রে 1-2-3 কাস্টিং করা হয়ে থাকে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে এম। সেম জিনিসটা এভাবেই হয়ে থাকে। এম এম হচ্ছে আমরা জানি 1M সমান 145 PSI। তাহলে আমরা যদি M20 ধরি, M20 মানে হচ্ছে আমাদের এম হচ্ছে 145 ইন্টু 20, 2900 PSI। আপনারা ডিজাইনে যদি যা উল্লেখ করা থাকবে এর সঙ্গে এম, যদি ডিজাইনে সাপোজ M25 উল্লেখ করা থাকে তাহলে হবে কি 145 M ইন্টু 25, তার মানে আমাদের এখানে 3625 PSI আসবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি আমাদের M25 থেকে M40 পর্যন্ত যদি আমরা ডিজাইনের উল্লেখ পাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মিক্স ডিজাইন করতে হবে। মিক্স ডিজাইন কীরকম? তা হচ্ছে আমাদের যে এই যে শেষের যে অংশটা আছে, অর্থাৎ কোর্স এগ্রিগেট যেটা স্টোন, সেখানে যদি আমরা 18 mm ডাউন এগ্রিগেট এবং এর সঙ্গে 12 mm ডাউন এগ্রিগেট, অর্থাৎ 18 mm চিপস এবং 12 mm চিপস মিক্সড করি। 18 mm এবং 12 mm মিক্সড করলে আমাদের এই ডিজাইনটা আমরা এই রেশিওটা পাবো, অর্থাৎ 70% হবে এখানে 18 mm, 30% হবে 12 mm। তাহলে আমরা যে 25-এর ক্ষেত্রে যেমন আমরা 3625 PSI ধরছি, রেশিও হচ্ছে 1:1:2, 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ বালি, 2 ব্যাগ স্টোন। যদি আমরা এটা লিস্ট করি, এই 2-এর ক্ষেত্রে 2 কোর্স এগ্রিগেট হবে 70% 18 mm আর 30% 12 mm। আশা করি বিষয়টা বুঝতে পারছি। পরবর্তী পাঠে চলে যাচ্ছি আমি। গ্রেডিয়েশন অফ রিবার। আমাদের রডের গায়ে লেখা থাকে 500 TMT বার। এই 500 TMT বার মানে কি? অর্থাৎ 500, এখানে 500 এটা হচ্ছে ইল্ড স্ট্রেন্থকে বোঝায়, অর্থাৎ এটা এই ধরনের স্থিতিস্থাপক সীমার মধ্যে 72,500 PSI স্ট্রেন্থ নিরাপদে বহন করতে সক্ষম। অর্থাৎ যে রডের গায়ে আমাদের 500W লেখা থাকবে, এর মানে হচ্ছে সেটা 72 গ্রেড, অর্থাৎ 72,500 PSI সে নিরাপদে বহন করতে পারবে। এখানে ডাব্লু অর্থ হচ্ছে ওয়েল্ডেবল, অর্থাৎ এই রডটাকে ওয়েল্ডিং করা যাবে, আর অথবা ওয়েল্ডিং করা যাবে। আর টিএমটি বলতে হচ্ছে থার্মোমেকানিক্যালি থ্রেডকে বোঝায়। টিএমটি বার হচ্ছে থার্মোমেকানিক্যালি প্রসেস, এর সমন্বয়ে হাই স্ট্রেন্থ রেইনফোর্সমেন্ট। এখন আমাদের পূর্বের মতো মনে রাখতে হবে ডাব্লু 500W, এই ডাব্লু হচ্ছে WQL 145 PSI, তার মানে হচ্ছে 500W। যদি আমরা 500W চিন্তা করি, 500 ইন্টু 145, তার মানে হচ্ছে 72,500, অর্থাৎ 70 গ্রেড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আমাদের এখানে 400 লেখা থেকে থাকে, 400W, 400 ইন্টু 145, তার মানে হচ্ছে 58,000, অর্থাৎ 58,000 ভাগ যদি আমি 1000 দিয়ে দিই এখানে, অর্থাৎ আমার 58, তার মানে এখানে 50 গ্রেড। আচ্ছা, এখন আসি আমি কম্পারেটিভ স্ট্রেন্থ টেস্ট। কম্পারেটিভ স্ট্রেন্থ টেস্ট বলতে আমাদের কংক্রিটের কি পরিমাণ শক্তি অর্জন করা হয়েছে, কংক্রিটটা কি পরিমাণ শক্তি অর্জন করছে সেটাকে বোঝায়। অর্থাৎ আমরা এই টেস্ট করার জন্য দুটো ওয়েতে কাজ করতে পারি, একটা হচ্ছে সিলিন্ডার টেস্ট, একটা হচ্ছে কিউব টেস্ট। আমাদের বাংলাদেশে সাধারণত সিলিন্ডার টেস্ট করা হয়, যার সাইজ 4 ইঞ্চি ইঞ্চু 8 ইঞ্চি, 4 ইঞ্চি ডায়া, 8 ইঞ্চি হাইট, অথবা 6 ইঞ্চি ডায়া,
12 ইঞ্চি হাইট। এই টেস্টটা সাধারণত করা হয় 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন। এখন আমরা বিভিন্ন টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা ক্যাটাগরি করে অথবা সেখানে সেগ্রিগেশন করে দেখতে পেয়েছি আমাদের সাধারণত একদিনের কংক্রিট যেটা 24 ঘন্টায় প্রায় 16% স্ট্রেন্থ চলে আসে। 3 দিন পরে এটা প্রায় 40% স্ট্রেন্থ আসে। 7 দিন পরে প্রায় 65% স্ট্রেন্থ চলে আসে। 14 দিনে 90% আসে। 28 দিনে হচ্ছে 99% আসে। এর পরে 1% এটা পরবর্তী 100 বছর বিল্ডিংয়ে সাধারণত আমরা 100 বছর ধরে ডিজাইন করে থাকি। ওই 1% বাড়তে বাড়তে আবার কমা শুরু হয়ে যায়। এই 1% কখনো বাড়ে না সিভিল ওয়ার্কের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা 28 দিন বিবেচনা করি। সবসময়ের জন্য আমরা 28 দিন কিউরিং করি। এই জন্য আমরা 28 দিন কিউরিং করতে বলি। এখানে একটি বিষয় আপনার বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে কিউব টেস্টে সিলিন্ডার টেস্ট অপেক্ষা 15 থেকে 20% অধিক রেজাল্ট আসে। সুতরাং নিরাপত্তার সাথে কিউব টেস্ট অপেক্ষা সিলিন্ডার টেস্টই উত্তম, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। ভিউয়ার্স, ব্লক বাই সিমেন্টস অ্যান্ড মর্টার, হ্যাঁ, ব্লক বাই সিমেন্টস অ্যান্ড মর্টার হচ্ছে আমরা যে কাভারিং আরসিসি স্ট্রাকচারে কলাম, বিম, স্ল্যাব, বেসমেন্ট বিভিন্ন জায়গায় আমাদের রড থেকে ঢালাইয়ের আউটসাইড পর্যন্ত ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য যে ব্লক ইউজ করে থাকি সেটা কথাই বলা হয়েছে। আমরা এই ব্লকটা কীভাবে বানাবো? ব্লকের রেশিও হচ্ছে 1:1, অর্থাৎ সিমেন্ট টু স্যান্ড। এখানে 100% সিলেট স্যান্ড ইউজ করতে হবে, অর্থাৎ এবং সিলেকশন ইউজ করতে হবে এবং এই ব্লককে 7 দিন কিউরিং করতে হবে। একটি বিষয় জেনে রাখা দরকার যে আমাদের কংক্রিটের স্ট্রেন্থ, আমাদের স্ল্যাবের স্ট্রেন্থ যদি আমাদের 3500 পিএসএ হয়ে থাকে, আমাদের ব্লকের জন্য 3500 পিএস মানের হয়, সেটা খেয়াল করতে হবে। অথবা যদি আমাদের কংক্রিটের স্ট্রেন্থ আমাদের 3000 পিএসএ লাগে, সেক্ষেত্রে ব্লক জন্য 3000 পিএস এর মানে হয়ে থাকে, সেটা খেয়াল করতে হবে। তাছাড়া বাজারে এখন উন্নত মানের রেডিমিক্স ব্লক পাওয়া যাচ্ছে, আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করতেছি ছেলাম টেস্ট কংক্রিট নিয়ে, হ্যাঁ, অর্থাৎ সদ্য মিশ্রিত কংক্রিটের কার্য উপযোগিতা যাচাই করার জন্য ছেলাম টেস্ট করা হয়। কংক্রিট মিশ্রণে পানি বেশি হলে যেমন সেগ্রিগেশন হতে পারে, তেমনি প্রয়োজনের তুলনায় কম দিলে ভয়েড থাকতে পারে, যার কোনোটি কংক্রিটের জন্য ভালো নয়। বেশি পানি হলেও কংক্রিটের জন্য ভালো না, আবার কম পানি হলে এটা কংক্রিটের জন্য ভালো না। সেলাম টেস্ট তিন প্রকার: টুরু সেলাম, শেয়ার সেলাম, কলাপ সেলাম। এছাড়াও জিরো সেলাম নামে একটা সেলাম আছে, যেটা আসলে সচরাচর ব্যবহার নাই। এখন রেঞ্জ অফ সেলাম, অর্থাৎ যদি ভেরি লো সেলাম অর্থাৎ 0 থেকে 25 mm, এটা সাধারণত ড্রাই মিক্স টাইপ হয়ে থাকে, যা রড এর কংক্রিট হিসেবে ব্যবহৃত হয়, যেখানে মেশিনের সাহায্যে ভাইব্রেট করা হয়। আর লো সেলাম হচ্ছে 25 থেকে 50 mm, যা পুরো কংক্রিট বা হালকা রিইনফোর্সমেন্ট সমেত ফাউন্ডেশন বা ব্রিজের ডেক বা কেইশনের উপরে কাঠামোর কাজে ব্যবহার করা হয়, যেখানে হাতে চালিত ভাইব্রেটর মেশিনের সাহায্যে ভাইব্রেট করা হয়ে থাকে। 3. মিডিয়াম সেলাম, অর্থাৎ 50 থেকে 100 mm, সাধারণত আরসিসি বিম, স্ল্যাব, দেওয়ালের জন্য প্রস্তুতকৃত কংক্রিটের সেলাম 50 থেকে 100 মিলিমিটার হয়ে থাকে। ইহা ম্যানুয়ালি কিংবা ভাইব্রেট মেশিনের সাহায্যে ভাইব্রেট করা হয়। ভিউয়ার্স, সেলাম জিনিসটা হচ্ছে আপনার আমাদের যে কিউব সেলাম কোণ আছে, এই সেলাম কোণের ভিতরে কংক্রিট দিয়ে আমাদের একটা 16 মিলি রড দিয়ে স্তরে স্তরে 3 লেয়ারে কংক্রিট মিক্সড করতে হবে। ভিতরে মিক্সড করে প্রপারলি ভিতরে ফিল করতে হবে। ফিল করার পরে আমাদের কিউবটা উপরে উঠাতে হবে। কিউবটা উপরে উঠানোর পরে যে পরিমাণ নত হয়, অর্থাৎ পাশে আমাদের যে 300 mm হাইট বা 12 ইঞ্চি হাইটের যে সেলামটা আমরা উঠালাম, এরপরে ওই 300 mm থেকে কত mm ডাউন হয়ে গেছে, অর্থাৎ ঝুঁকে গেছে, নেমে গেছে, ডাউন হয়ে গেছে, এটাকে সেলাম বলে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব ক্লিয়ার কভার নিয়ে। ক্লিয়ার কভার বলতে মূলত স্টিলের বহিস্থ ফেস থেকে কংক্রিটের বহিস্থ ফেস পর্যন্ত দূরত্বকে বোঝায়। আমরা সবাই জানি আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্টিলকে রক্ষা করার জন্য ক্লিয়ার কভার প্রয়োজন। তাছাড়া যথাযথ ক্লিয়ার কভার না দিলে বাতাসের মধ্যস্থ অক্সিজেন বা
সোডিয়ামের ক্ষতিকর লবণসমূহের রাসায়নিক ক্রিয়ার ফলে স্টিলের কোহেশন সৃষ্টির মাধ্যমে, কিংবা আগুন ও টেম্পারেচারে সরাসরি হিটের কারণে স্টিল এক্সটেনশন কিংবা রিইনফোর্সমেন্ট ফেল করতে পারে। এখন আমরা কোথায় কিভাবে কত কি লেয়ার কভার দেবো এটা জেনে নেওয়া যাক। পাইল অ্যান্ড পাইল ক্যাপের ক্ষেত্রে 3 ইঞ্চি, অল সাইড ফুটিংয়ে 3 ইঞ্চি, অল সাইড ম্যাট বা র্যাফট ফাউন্ডেশনে বটম অ্যান্ড সাইডে 3 ইঞ্চি, টপে 2 ইঞ্চি অথবা 50 mm 2 ইঞ্চি সেম জিনিস। শর্ট কলামের ক্ষেত্রে অথবা পেরেস্টাল কলামের ক্ষেত্রে 3 ইঞ্চি চারপাশে, গ্রেড বিমের ক্ষেত্রে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি চারপাশে। ভিউয়ার্স, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আউটসাইডে 2.5 ইঞ্চি এবং ভেতর সাইডে 3 ইঞ্চি, যেহেতু ভেতর সাইডে পানি থাকবে সেই জন্য 3 ইঞ্চি দেওয়া হয়েছে, এবং ইনার সাইডে 2 ইঞ্চি, অর্থাৎ আউটসাইডে 2.5 থেকে 3 ইঞ্চি এবং ভেতর সাইডে 2 ইঞ্চি। ভেতর সাইডে পানি থাকবে জন্য 2 ইঞ্চি, আউটসাইডে মাটির সংস্পর্শে থাকবে সে কারণে সেখানে মাটি এবং পানির সংস্পর্শে সেখানে 2.5 থেকে 3 ইঞ্চি। আর একটা বিষয় এখানে আছে, 2 ইঞ্চি দেওয়ার হচ্ছে ভেতর সাইডে আমাদের প্লাস্টার হবে, নেট ফিনিশিং হবে অথবা টাইলস হবে, এই কারণে 2 ইঞ্চি করলে সমস্যা হবে না। যেহেতু আউটসাইডে আমরা সাধারণত কিছু করি না, এই জন্য এখানে 2.5 থেকে 3 ইঞ্চি দেওয়া হয়েছে। টিপিক্যাল বিমে হচ্ছে 1.5 ইঞ্চি, স্ল্যাব স্টেয়ার বটমে হচ্ছে 1 ইঞ্চি এবং টপে হচ্ছে 3-4 ইঞ্চি এবং সাইডে হচ্ছে 1.5 ইঞ্চি, কলামে হচ্ছে 1.5 ইঞ্চি। ওয়াল সাইড ওভারহেড ট্যাঙ্ক অর্থাৎ রুফটপ যে ট্যাঙ্ক করি আমরা, সেখানে ওয়াটার ফেসে 2 ইঞ্চি, আউটার ফেসে বাইরের সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি এনাফ। লিপকোর শেরোলের ক্ষেত্রে 1.5 ইঞ্চি চারপাশে। অর্থাৎ একটা বিষয় খেয়াল রাখবেন, সরাসরি মাটির সংস্পর্শে যে এরিয়াটা আছে সেখানে কমপক্ষে 2.5 ইঞ্চি কাভারিং প্রদান করতে হয়, 2.5 ইঞ্চি, অথবা কোর অনুসারে আপনাকে সর্বনিম্ন 3-4 বা 20 mm দিতেই হবে। কাভারিংয়ের ক্ষেত্রে +- 10 mm গ্রহণযোগ্য। আচ্ছা ভিউয়ার্স, আমরা এখন ফাইনাল যে বিষয়টা আসছি, বিল্ডিংয়ের শাটার রিমুভ করবো কিভাবে। এখানে আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছিলাম, যা হচ্ছে আমি এখানে লিখে রাখছিলাম। আমি যখন চাকরি প্রথমে জয়েন করি তখন ঠিকাদার আমার সঙ্গে মোটামুটি একটা যুদ্ধ হয়েছিল। সেটা কীরকম হয়েছিল, কাস্টিংয়ের পরের দিন তারা শাটার খোলার অনুমতি চাইছে, আমি সেটা অনুমতি দেই নাই, কিন্তু আমি রাজি না হওয়াতে পরবর্তী মালিককে বুঝাইছে যে কাজ স্লো হবে, কাজ ডিলে হবে। আর তখন তো আমি ছোট ইঞ্জিনিয়ার ছিলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলাম, তাই বড় স্যারদের সাথে কথা বাড়াবাড়ি করতে পারিনি। তখন আমি 36 ঘন্টা সময় দিয়েছিলাম। এরপর 36 ঘন্টা পরে সময় দেওয়া হলেও বাস্তবিক পক্ষে তারা পরের দিন থেকে জ্যাকেটিং খোলা শুরু করে দিয়েছিল। সে বিষয়টার কথা আগাবো না, এখন মূল বিষয়ে চলে আসি আমি। শাটার কিভাবে রিমুভ করব, এর কোড কি বলে, আমাদের যে কোড আছে বিএনসিসি বিল্ডিং কোড, তা কি বলে, তা হচ্ছে কলাম এবং ভার্টিক্যাল ওয়ালের ক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টা, তবে 24 ঘন্টার পূর্বে কোনোভাবেই কলামে হাত দেওয়া যাবে না। নাম্বার 2, বিম অর স্ল্যাব সাইডের ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা। বটম বিমের ক্ষেত্রে বটম বিম, স্ল্যাব এবং সিঁড়ির জন্য 21 থেকে 28 দিন, এর আগে কোনোভাবেই শাটার রিমুভ করা যাবে না। এখানে সতর্কতা বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, তা হচ্ছে শাটারিং প্রথমে মিড স্প্যান বা স্ল্যাবের ঠিক মাঝখান হতে চতুর্দিকে সমানভাবে যেতে হবে, সাপোর্টের দিকে আসতে হবে এবং সবার শেষে বিমের যে বটম থাকে, বিমের ফর্মক সেটা খুলে দিতে হবে। নাম্বার 2, ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে মুক্ত প্রান্ত অর্থাৎ সাপোর্ট থেকে এই প্রান্ত থেকে খুলে এদিকে আসতে হবে। যদি এটা আমরা কলাম কল্পনা করি বা বিম কল্পনা করি, এখানে এই স্ল্যাবের ক্ষেত্রে আমাদের এই মুক্ত প্রান্ত থেকে এদিকে আসতে হবে। 3, বিল্ডিংয়ের চারপাশে কলামের সাথে 2 বা 3 লেয়ার হরিজন্টাল সাপোর্ট বেঁধে দিতে হবে, যাতে করে অপসারিত শাটারের কোনো অংশ নিচে না পড়ে যায়। যেটা বুঝতে পারছেন হয়তো। নোট, 1 ইমার্জেন্সি 4.5 মিটার অথবা 14 ফিটের কম স্প্যানের দৈর্ঘ্যের ক্ষেত্রে 14 দিন পর খোলার অনুমতি দেওয়া যেতে পারে। বর্তমানে আমি একটা ড্রয়িং নিয়ে কাজ করছি, সেখানে প্রতি 1 ফিট দৈর্ঘ্যের জন্য কমপক্ষে 1 দিন, সেই ক্ষেত্রে
যদি আমাদের 10 ফিট হয়ে থাকে, 10 ফিট দৈর্ঘ্য হয়ে থেকে থাকে বিমের ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 × 1 = 10 দিন। তবে তা যদি এর কমও হয়ে থাকে, 7 ফিট 8 ফিট হয়ে থাকে, সেক্ষেত্রে 10 দিন, এর কমে কোনোভাবেই বিমের তলা খোলা যাবে না। ভিউয়ার্স, আমি খুব শর্টলি আপনাদের আরসিসির ক্ষেত্রে মূল টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। যদি আমার টপিকে কোনো ভুল হয়ে থাকে আমাকে নিজগুলো ক্ষমা করবেন এবং আমার ভুলটি কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।